সৌরবিদ্যুৎ দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের। জুলাই থেকে উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশ গড়তে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের সাক্ষাৎকার শুরু আজ। গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা 11 দলে। হামে আরও 8 শিশুর মৃত্যু। নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি 811, শনাক্ত 92। বাড়তি সতর্কতার তাগিদ চিকিৎসকদের। এবং 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন, জানালেন ট্রাম্প। ইরানের সঙ্গে আবারও যুদ্ধে প্রস্তুত ইসরায়েল, বললেন নেতানিয়াহু। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। 6 জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আলোচনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025 নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। 2030 সালের মধ্যে সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য একটি কমিটি করা হয়েছে। এই সময় সরকার মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমান জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। কমিশনিং লাইসেন্স পেয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এর ফলে দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে পারবে। বৃহস্পতিবার প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 7 এপ্রিল থেকে দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে ফুয়েল লোডিংয়ের কথা জানিয়েছিলেন। গত 14 মার্চ গণমাধ্যম কর্মীদের তিনি জানান, 7 এপ্রিল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি লোড শুরু হবে। জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলে আশার কথা জানিয়ে ওই দিন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, প্রকল্পের একটি ইউনিট ডিসেম্বরের মধ্যে পূর্ণ ক্ষমতায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদের অধিবেশনে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি আরও জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে 40,41,924টি বিচারাধীন রয়েছে। অন্যদিকে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা জাতীয় সংসদে তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। বাকিটা জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিনের বিশ্ব সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হয়। তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদ। সংসদে বক্তব্য দিতে গিয়ে গৌরবময়ী অর্জনের কথা দেশবাসীকে অবহিত করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। গতকালকে টাইম ম্যাগাজিন পত্রিকায় বিশ্বের সেরা 100 ব্যক্তিত্বের মধ্যে আমাদের মাননীয় নেতা, আজকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নাম আছে এবং তিনি সম্মানিত হয়েছেন। তিনি সম্মানিত মানে দেশকে সম্মানিত করা, তিনি এই জাতিকে সম্মানিত করেছেন। আমি তার জন্য আমার তরফ থেকে সংসদের তরফ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এদিকে অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে লিখিত জবাবে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের আমলে রাজনৈতিক উদ্দেশ্য দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার সচেতন। এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অধস্তন আদালতে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 40,41,924টি মামলা বিচারাধীন বলেও জানান তিনি। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন।
তারা স্বকীয়ভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন মাননীয় স্পিকার। আলাদা প্রশ্নের জবাবে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। টেবিলে উত্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি দপ্তরে জনবল সংকট কাটাতে 6 মাস, 1 বছর ও 5 বছর মেয়াদী বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে। দিনের কার্যসূচিভুক্ত রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে এদিকে সংসদে বক্তব্য দিতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রমিন ফারহানা বলেন, সরাইল উপজেলার 9টি ইউনিয়নে 3.5 লাখ মানুষের জন্য 50,000 একমাত্র হাসপাতালটি এখন রুগ্নদশা। সেখানে চিকিৎসক, কর্মচারী, ঔষধ এবং আধুনিক যন্ত্রপাতি চরম সংকট বলে জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার 9টি ইউনিয়নে প্রায় 3.5 লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে, যেটি মাত্র 50 শয্যা বিশিষ্ট, এবং সেই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো, কারণ এখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতি, এই সকল কিছুর সংকট বিদ্যমান। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সকালে বরিশাল নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন তিনি। অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে স্পিকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। গণতন্ত্রের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বর্তমানে একটি অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। সংসদের সবেমাত্র কাজ শুরু। এই সংসদ আশা করি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। 16 বছরের স্বৈর শাসনের পর ছাত্র জনতা, ছাত্রদের অভিভাবকরা, সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে এই মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। সমৃদ্ধ দেশ গড়তে জাতীয় ঐক্য ও সহনশীলতায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও বলেন, মত পার্থক্য যেন শত্রুতায় রূপ না নেয়। বৃহস্পতিবার বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 প্রদান করেন সরকার প্রধান। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2026 তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বেগম খালেদা জিয়ার পুরস্কার গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রতিশোধ, প্রতিহিংসা বা অযথা বিতর্ক নয়, বরং জাতীয় ঐক্য ও সাংস্কৃতিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশোধ, প্রতিহিংসা কিংবা অযথা বিতর্ক নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি। তিনি আরও বলেন, মত ও পথের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কখনোই শত্রুতার রূপ না নেয়। আমাদের পথ, মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক, বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক, বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। মুক্তিযুদ্ধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, চিকিৎসা, সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া, পল্লী উন্নয়ন, সমাজসেবা ও জনপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দেয়া হয়। পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন অত্যন্ত বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, বারবার চেষ্টা করেছে এর প্রমাণ দিতে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একথা জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, গুলশান কার্যালয়ে বিকেল ৩টায় রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর, খুলনা এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করবেন বলেও উল্লেখ করেন তিনি। আগামীকাল শুক্রবার ৩টা থেকে এবং আগামী পরশুদিন শনিবার 3টা থেকে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, দলীয় ফর্ম যারা জমা দিয়েছেন তাদের করবেন, সাক্ষাৎকার গ্রহণ করা হবে। দলের যেটি মনোনয়ন বোর্ড তারা সেই সাক্ষাৎকার গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান তার সভাপতিত্বে যে মনোনয়ন বোর্ড অর্থাৎ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা উপস্থিত থাকবেন। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আবারও রাজপথে ধারাবাহিক কর্মসূচি দিয়েছে বিরোধী দল। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা নতুন কর্মসূচি নির্ধারণ করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত টানা কর্মসূচি চলবে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই সনদের গণরায় বাস্তবায়ন না করে ইউ-টার্ন নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে চলমান আন্দোলন পরবর্তী কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জোটের অন্যান্য শীর্ষ নেতারাও। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেয় 11 দলীয় ঐক্যের নেতারা। গণভোট বাস্তবায়ন ও চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রত্যেকটি বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলা সদরে 18 থেকে আগামী 2রা মে পর্যন্ত 18 এপ্রিল থেকে লিফলেট বিতরণ এবং সেমিনারের আয়োজন চলবে জেলায় জেলায় এবং বিভাগে বিভাগে। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে 11 দলের উদ্যোগে সেই বিভাগের অধীন সমস্ত জেলার 11 দলের যৌথ সহযোগিতা এবং ব্যবস্থাপনায় বিশাল বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে বিভাগীয় সদরগুলোতে এই 2রা মের পর থেকে। জ্বালানি সংকট, হাম চিকিৎসা ও ব্যাংক খাতে সরকারের ব্যর্থতা নিয়েও কথা বলেন জামায়াতের এই শীর্ষ নেতা। শহরে গাড়ি চলাচল কমে আসছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তেল পাচ্ছেন না। ইভেন পার্লামেন্টে জাতীয় সদস্যরা দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন যে ঘন্টার পর ঘন্টা আমিও নিজে তেল নিতে পারি না। সামনে বড় মৌসুম, সার সংকট, হাম পরিস্থিতি উদ্বেগজনক। প্রায় 1.5 লক্ষের মতো হামের রোগী সংকটপূর্ণ অবস্থায় বিভিন্ন হাসপাতালে। স্বাস্থ্যখাত একেবারেই ভেঙে পড়েছেন। বিরোধী দল বিভাগীয় ও রাজধানীতে মহাসমাবেশের ডাক দিতে পারে বলেও জানান সেক্রেটারি জেনারেল। রাজধানীতে 11 দলের উদ্যোগে একটা বিশাল জাতীয় মহাসমাবেশের আয়োজন করে শীর্ষ নেতৃবৃন্দ পরবর্তী দফার কর্মসূচি ইনশাআল্লাহ ঘোষণা করবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশ জুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যু উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। গেল 24 ঘন্টায় এতে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে 2 শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি 6 জন মারা গেছে উপসর্গ নিয়ে। একই সময় উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 811 জন। এর মধ্যে শনাক্ত হয়েছে 92 শিশু। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 11 জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 145 জন। রাজশাহী মেডিকেলের তথ্য অনুযায়ী এই পর্যন্ত হামে মৃত্যু হয়েছে 51 জনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 18 জনে। সংক্রমণ বাড়লেও সরকারি হাসপাতালে সুচিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্বজনরা। শীত তো পাই নাই, তারপরে এত ধুলা বালি মানে ময়লা, যার জন্য মানে আরো বাচ্চা অসুস্থ হয়ে যাইতে আছে। 3 রাত শেষ হয়েছে, আজকে 4 দিনে পড়ছে।
কিন্তু আমার বাচ্চা আমি সুস্থ দেখি না। এখানে এসে চিকিৎসা মানে ওরকম ভাবে চিকিৎসা ঠিক করে পাওয়া যায় না, আরো অনেক গ্যাদারিং। চিকিৎসকরা বলছেন হঠাৎ করে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছেন তারা। 1000 বেডের হাসপাতাল হলো, এখানে রোগী থাকে সবসময় 2000+। তো এত জনবসতি পূর্ণ বা এত ঘনবসতির একটা মেডিকেল কলেজে আসলে হামের রোগীকে আইসোলেট করে রাখা এবং এর বিস্তার রোধ করাটাই একটা বড় চ্যালেঞ্জ। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগে আক্রান্ত হয়ে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজ। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও 19 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 721 জনে। 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সব মিলিয়ে 75 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাম হবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নাই, তবে সেটা যেহেতু এখন মহামারী আকার রূপ নিয়েছে, এটা মাথায় প্রথমে আনতে হবে যে এটা হাম হতে পারে। নেত্রকোনায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা 218 জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 21 জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 33 জন। সিরাজগঞ্জ জেলায় গেল 24 ঘন্টায় নতুন করে 8 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। হামের প্রকোপ থেকে রক্ষা পেতে জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই আমিনবাজার ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে বর্জ্য। এ থেকে সৃষ্ট দুর্গন্ধে অতিষ্ঠ চলাচলকারীরা। অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে এই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। পরিবেশবিদদের দাবি, ভাগাড় থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে মিথেন গ্যাস, আর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই কারণে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিজন কুমারের 2 পর্ব প্রতিবেদনের আজ থাকছে প্রথম কিস্তি। এক পলকে মনে হতে পারে এটি যেন রাঙামাটির পাহাড়, কিন্তু না, বিশাল বর্জ্যের স্তূপ এটি। আশ্চর্যের বিষয়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফেলা হচ্ছে টন কে টন বর্জ্য। এই দৃশ্য আমিনবাজার ডাম্পিং গ্রাউন্ডের। প্রায় 2 দশক এই স্থানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সময়ের সঙ্গে বর্জ্যের পরিমাণ বেড়ে এই ভাগাড় পরিণত হয়েছে ময়লার পাহাড়ে, যা গলার কাটা স্থানীয়দের কাছে। এখানে সাধারণ মানুষ এই রাস্তাঘাট দিয়ে চলাফেরা করতে পারে, অনেক অসুবিধা হয়ে যায়। যে গন্ধটা লাগে এই গন্ধ সহজে যায় না, গন্ধ খুব খারাপ, আর কি করার। 2007 সাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে শুরু হয় বর্জ্য ফেলা। বর্তমানে মূল স্থানটি ছাড়াও রাস্তার পাশেও ফেলা হচ্ছে ময়লা। সব মিলিয়ে গ্রাউন্ডের আশপাশের এলাকাগুলো হয়ে উঠেছে দুর্গন্ধের আতুরঘর। এলাকায় যা আমরা ঠিকঠাক মতো চলাফেরা করতে পারি না, দুর্গন্ধ ছড়ায়, রাস্তার মধ্যে ময়লা হালায়, 2 দিন পর পর অসুস্থ হয়ে যায়। অনেকের অভিযোগ, এই ময়লাগুলোর কারণে দূষিত হচ্ছে মাটি আর বায়ু, নদীও পাচ্ছে না রক্ষা। আমাদের মাটিটা দূষণ হয়, পাশে নদী আছে, নদীর পানি বিষাক্ত হওয়া যাচ্ছে। বেশ কিছুদিন আগে শুনছিলাম যে ময়লা থেকে এখান থেকে কারেন্ট তৈরি করবে, যদি উৎপাদন বিদ্যুৎ হয় তাহলে তো আমাকে সবার লাগেই ভালো। সিটি কর্পোরেশনের তথ্য মতে এই গ্রাউন্ডে প্রতিদিন প্রায় 4500 মেট্রিক টন ময়লা ফেলা হয়। স্তূপের উচ্চতা বর্তমানে প্রায় 90 ফুট। পরিবেশবিদদের দাবি, 2017 সালেই শেষ হয়েছে এই ডাম্পিং প্ল্যানের মেয়াদ। এত পরিবেশ দূষণ হচ্ছে, পরিবেশ অধিদপ্তর সেখানে ছাড়পত্র দেওয়ার মতো কোনো সুযোগ নাই। 2017 সাল বা 18 সালের পর থেকে এই ডাম্পিং সাইটের আর কোনো ছাড়পত্রের বৈধতা আর নাই। ভাগাড়ে পোড়ানো বর্জ্য থেকে ছড়াচ্ছে মিথেন গ্যাস, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করছে বলেও জানান তিনি। মাইক্রোবিয়াল এয়ার পলিউশন হচ্ছে, জীবাণুগুলো বাতাসে যাচ্ছে এবং সেই বর্জ্য পড়িয়ে দেওয়ার কারণে আশেপাশে বায়ু দূষণ হচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ময়লার ভাগাড়ের কারণে মশা ও মাছির প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, যা তৈরি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এই ভাগাড় বা ডাম্পিং গ্রাউন্ডে নানা জাতীয় আবর্জনা ফেলা হয়। এই আবর্জনাগুলো কিন্তু আমাদের বহুমুখী ক্ষতি করে, যেহেতু এগুলো খোলা, ক্ষতিকর পোকামাকড় পরিবেশের অন্যান্য জায়গায় যখন বসে এগুলো কিন্তু ছড়িয়ে যায়, ফলে সংক্রামক ব্যাধি বা রোগগুলো ছড়ায়। বিগত সরকারের শাসনামলে এই ডাম্পিং গ্রাউন্ড থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছিল। এখন দেশে নতুন সরকার কি বিদ্যুৎ উৎপাদন করবে নাকি ভিন্ন কিছু ভাবছে, জানাবো পরের পর্বে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। তীব্র গরমে হাসপাস জনজীবনে কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দেশের কয়েক অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও শুক্রবার থেকে তা কমতে থাকবে। একই সঙ্গে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে সংস্থাটি। তবে চলতি মাসে আরও 2টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানায় আবহাওয়া দপ্তর। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। গ্রীষ্মের তপ্ত প্রকৃতিতে বেগুনি জারুলের বুনো সৌন্দর্য, গাছের ডাল জুড়ে ভারতীয় উপমহাদেশের নিজস্ব বৃক্ষ জারুল ফুলের বাতাসে দোল খাওয়া সৌন্দর্য আন্দোলিত করে যে কারো হৃদয়। ইট পাথর আর কোলাহলের নগরীতে যেন সব ক্লান্তি ভুলিয়ে দিতেই ফোটে কৃষ্ণচূড়া। নগরীর রুক্ষ প্রকৃতিতে যেন জীবনের স্পন্দন, ডালে ডালে সবুজ পাতাদের সরব উপস্থিতি, এসবই রুক্ষ প্রকৃতির অনবদ্য কাব্য। এদিকে গরমে ক্লান্ত প্রতীকের গাছের নিচে ঘুমিয়ে পড়া কিংবা গাছের ছায়া একটু জিরিয়ে নেয়া। দিন যত যাচ্ছে গরম বাড়তেছে, বয়স্ক মানুষ আমাদের তো শরীরে ক্ষতি হচ্ছে। আগে তো গরম ছিল না, আগে তো গরম ছিল না, এখন গরম তাপটা একটু বেশি। গরমের কারণে অনেক হামের হচ্ছে, তারপরে ঘামাচি থেকে অনেকে রোগ বিসরি হচ্ছে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবনে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের কয়েকটি অঞ্চলে চলমান তাপপ্রবাহ কমে যাবে বলে জানায় তারা। এপ্রিল মাস হচ্ছিল আমাদের সবচেয়ে গরমকাল এবং হচ্ছে যে কালবৈশাখীর সিজন, সেই সাথে সাথে তো আমরাও এই বছর অন্য বছরের মতোই দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে দেশের কোথাও কোথাও কালবৈশাখী হচ্ছে। চলমান হিটওয়েভটি প্রশমিত হতে পারে। এপ্রিল মাসে সূর্যের অবস্থান বাংলাদেশের কাছাকাছি থাকায় সূর্যরশ্মি সরাসরি পড়ে এবং তার তীব্রতা বেশি থাকে। এর সঙ্গে সাগরের উত্তপ্ত অবস্থা ও বাতাসের জলীয় বাষ্পের আধিক্য মিলিয়ে গরমের অনুভূতি আরো বাড়িয়ে দেয়। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ শাসন আমলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জেরা শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষীর জেরা শেষ হয়। আর যশোরের চৌগাছায় 2 ছাত্র শিবির নেতাকে গুলি করে আহত করার ঘটনায় মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য 20 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ইসরায়েল ও লেবানন 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বংসী যুদ্ধ বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন জোসেফ আউন। জোসেফ আউন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, লেবাননে চলমান বিমান হামলা ও ধ্বংসযজ্ঞের মধ্যে এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে নেতানিয়াহুর সঙ্গে সরাসরি কথা বলা অপ্রাসঙ্গিক। এদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে ইসরায়েল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেহরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা বাড়লেও ফের যুদ্ধ শুরুর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দেওয়ার পর নেতানিয়াহুও একই হুমকি দিয়েছেন। শিগগিরই জাতীয় সম্প্রচার নীতিমালা চূড়ান্তের উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য সচিবের সঙ্গে বৈঠক শেষে কথা জানান টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো এবং কেবল অপারেটরদের সংগঠন কোয়াবের নেতারা। তারা বলেন, বৈঠকে সম্প্রচার নীতিমালা সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। বলেন, সম্প্রচার নীতিমালায় কিছু ভাষাগত পরিবর্তন করা হচ্ছে। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে গণ অভ্যুত্থানের ইতিহাস সংযোজন করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশনগুলোকে পে চ্যানেলে রূপান্তর নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেন, ডিজিটাইজেশন হলে স্বয়ংক্রিয়ভাবে টেলিভিশনের টিআরপি জানা যাবে। সরাসরি গ্রাহকের কাছ থেকে আয় পাবে টেলিভিশন, সঙ্গে বিপুল রাজস্ব আয় করবে সরকার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে মন্তব্য করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেবোরো। এদিকে দেশ দুটির মধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।
ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা বিশ্ব ইরানি জনগণের ন্যায্য অধিকারকে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজে ইরানি দখলদারিত্ব অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোস্তফা খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। যেসব দেশ ও প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল কিনবে তাদের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশে নজিরবিহীন মানবিক উদ্যোগ দেখাচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইরানি নাগরিকদের সহায়তায় অনেক কাশ্মীরি নিজেদের মূল্যবান সম্পদ দান করছেন। এর মধ্যে স্বর্ণালঙ্কারও রয়েছে। মাটির ব্যাংকে জমানো অর্থও দিয়ে দিচ্ছেন তারা। ইতোমধ্যে সংগ্রহে বিঘ্ন ঘটায় খাদ্য নিরাপত্তায় ব্যাঘাত ঘটছে। এতে বৈশ্বিক খাদ্য সংকট আসন্ন এবং পরিস্থিতি মোকাবিলায় সময় ফুরিয়ে আসছে। এই অচলাবস্থা চলতে থাকলে কৃষকেরা কম উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে বাধ্য হবেন। এর ফলে ফলন ব্যাহত হবে এবং খাদ্যের সহজলভ্যতা কমে যাবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো। ইরান যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রশংসা করে হোয়াইট হাউস বলেছে এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তান অসাধারণ ভূমিকা রাখছে। পরবর্তী আলোচনাও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেই হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে দ্বিতীয় দফার আলোচনার জন্য সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনা শুরু করতে বিভিন্ন দেশকে সম্পৃক্ত করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ। আর এই প্রেক্ষাপটে সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে তার গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে গঠনমূলক হওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা। চলমান শান্তি আলোচনায় সমর্থন জানিয়েছে দেশটি। ইরান যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়েছে ইউরোপ। জেট ফুয়েলের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। অবশিষ্ট জেট ফুয়েল দিয়ে আর মাত্র 6 সপ্তাহ কাজ চালানো যাবে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সৌর বিদ্যুৎ দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে পরিকল্পনা সরকারের। জুলাই থেকে উৎপাদন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। দেশ গড়তে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের সাক্ষাৎকার শুরু আজ। গণভোটের রায় বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা 11 দলের। হামে আরও 8 শিশুর মৃত্যু। নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি 811, শনাক্ত 92। বাড়তি সতর্কতার তাগিদ চিকিৎসকদের। এবং 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল ও লেবানন, জানালেন ট্রাম্প। ইরানের সঙ্গে আবারও যুদ্ধে প্রস্তুত ইসরায়েল বলেন নেতানিয়াহু। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।